কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, মরদেহ স্থলবন্দরে কখন পৌঁছেছে? তাছাড়া নিহতের স্বজনদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা জানাবেন। দেবাশিস দত্ত কলকাতা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন বাংলাদেশি তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আজকের মধ্যে হস্তান্তর হওয়ার প্রক্রিয়া চলছে। তবে আপনাকে আমি আর একটু বলি, এখানে তাদের স্বজনরা এখানে আমাদের ওই পাশে ভারতের পেট্রাপোল ছাইতে ইন্ডিয়ান ছাইতে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছাইছে, আর একটি অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। আপনাকে আরেকটু বলি, তাদেরকে অল্প সময়ের মধ্যে তাদের ওপাশে ইমিগ্রেশনের সকল কার্যকলাপ কমপ্লিট সব সুন্দরভাবে পরিচালনা করার পরে ওরা হস্তান্তর হয়তো ৩০ থেকে ৩৫ মিনিট ৪০ মিনিটের ভিতরে তারা হয়তো লোমাস ল্যান্ডে অ্যাম্বুলেন্স গুলো আসবে মৃতদেহ গুলো নিয়ে। আর আপনাকে আরেকটু বলি, তার যে আপনাকে আরেকটু বলি যে সাংবাদিক যে দেবাশিস দত্তর পরিবর্গ এখানে তাদের যে দম্পতি, তার মিসেস এবং তার বাচ্চা এবং তার শ্বশুরের সবকিছু এগুলো মিস করে নেওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্স নিয়ে ওয়েট করছে। এবং দেখা যাচ্ছে এখানে অনেকেই ক্লান্ত অবস্থায়, মর্মান্ত অবস্থায়, এবং সহকর্মীরা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন সহকর্মীরা সবাই এখানে এসেছে। তবে আপনাকে আরেকটু বলি যে নোমাসল্যান্ড আসা পর্যন্ত বাংলাদেশ ইমিগ্রেশন কর্মকর্তা এবং কাস্টমস সব এখানে একটি কমিটি গঠন করে রেখেছে। যে কোনো মুহূর্তে এখান থেকে আসা মাত্রই দ্রুত তারা কাজ সম্পূর্ণ করে বুঝ করে তুলে অ্যাম্বুলেন্সে দিয়ে দিবে বলে এটা তাদের একটা আশা। যত তাড়াতাড়ি নিতে পারবো ওখানে নিয়ে সমাধি করবে। সমাধি দেওয়ার জন্য তারাও বলছে যে এখান থেকে আমরা সমাধি দিব বলে বলছে। সবকিছু মিলাই আসলে লোমাস ল্যান্ডটা একটি আপনার কি বোঝায় কি একটা দুঃখ আক্রান্ত অবস্থায় এই যে দেবাশিস দত্তর দম্পতিদের এখানে, তারপর ঢাকাতে আপনার সাভারের বাবুর স্বজনরাও এখানে আছেন, পরিবার আছেন, তাদের অ্যাম্বুলেন্সও আছেন, তারাও এখানে সবাই আছেন, তার চাচাতো ভাই অনেকেই এখানে আছেন। তবে আপনি দেখতে পাচ্ছেন তো লোমাস ল্যান্ডের যে অবস্থা, বিভৎস একটি আসলে সবাই অপেক্ষায় আছে। আজকে গতকাল থেকে আজ পর্যন্ত এইভাবে অপেক্ষা মানে আছে লোমাস ল্যান্ডে শত শত। পাপ্পু, আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর রাখবেন। আমরা আবারও আপডেট জানতে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, বেনাপোল বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। এদিকে কলকাতায় হোটেলে নিহত ৭ বাংলাদেশের ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। তাদের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, নিহত ৪ জনের মরদেহ কুষ্টিয়ায় কখন ও কোথায় আনা হবে? তাছাড়া কখন মরদেহ এসে পৌঁছাবে বলে ধারণা করছেন স্বজনরা? জানাবেন বিস্তারিত। আপনাকে বলে রাখি, আজকে ইন্ডিয়ান টাইম 12:30টার দিকে আসলে লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো কলকাতা থেকে রওনা দিয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে বেনাপোল স্থল বন্দরে আসলে লাশগুলো অবস্থান করছে। 2 দেশের সীমান্ত আছে, সেখান থেকে কিন্তু কাগজপত্রগুলো ক্লিয়ারেন্স হলেই আমাদের বাংলাদেশ সীমান্তে ঢুকে আসলে অ্যাম্বুলেন্সগুলো রওনা দেবে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে। কিন্তু মোট পাঁচটি বডি আসছে, সেটা কুষ্টিয়ার 4 জন এবং ঢাকার 1 জন। তো কুষ্টিয়ার 4 জনকে আসলে তাদের যে আরো অপরাধস্থ বাড়ি আছে সেখানে কিন্তু আনা হবে, এবং আনা হওয়ার পরে আসলে আমাদের সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার ছেলে 2 জনকে আসলে আমাদের কুষ্টিয়ার যে মহাশাসন আছে সেখানে তারা রাখবেন এবং তাদের যে কার্যক্রম সেগুলো করবেন। এবং তার শ্বশুর এবং স্ত্রী তারা কিন্তু কুষ্টিয়ার যে পৌর গোরস্থান আছে সেখানে কিন্তু তাদেরকে আসলে দাফন করা হবে, এরকম তথ্য পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বলেছেন। তবে
আসলে কুষ্টিয়াতে লাশ আসার সময় অনেকেই আসলে মতামত দিচ্ছে রাত 8টা বা 9টা এরকম সময়ের মধ্যে কুষ্টিয়া লাশ এসে পৌঁছাতে পারে। তবে লাশ আসা মাত্রই কিন্তু আসলে এগুলোকে কার্যক্রম শুরু করে হয়তো 5 বা 10 মিনিট সময় নেবে আত্মীয় স্বজনকে দেখানোর জন্য। দেখানোর পরেই কিন্তু আসলে লাশগুলো দাফন করা হবে এবং সমাধি করা হবে, এরকমই তথ্য আমাদেরকে পরিবারকে বলছে। তবে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু আমাদের অলরেডি যে বেনাপোল বন্দর আছে সেখানে কিন্তু এই অ্যাম্বুলেন্স সহ আমাদের কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বেশ কয়েকজন সদস্য আছে তাদের লাশগুলো রিসিভ করার জন্য। এই পর্যন্ত আমার কাছে কুষ্টিয়ার খবর আছে। মৌটুসী। ধন্যবাদ শাহিন আলী আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেওয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র আরও সুসংহত করার প্রত্যয়ে শুরু হলো মির্জা ফখরুলের রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই, কারাবরণ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে এবার রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রাতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির সামনে দাঁড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও লাল সবুজের পতাকা পেল জাতি, সেই বীর সন্তানদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিয়োগলের করুণ সুরে আর নীরবতায় যেন ফিরে আসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্মৃতি। এ সময় রাষ্ট্রপতিকে 3 বাহিনীর চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই শ্রদ্ধা নিবেদন কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার একটি বার্তা। প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিভাবকের ভূমিকা রাখবেন তিনি। মোহাম্মদ হোসাইন, 71, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো আপোষ করবে না বাংলাদেশ। শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। নবনিযুক্ত 5 মন্ত্রী প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্মৃতিসৌধে আরও যান নতুন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রুজেরি ও আন্দালিব রহমান পার্থ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী শপথ নেন। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনো চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। সংকটের মূল প্রভাবটা পড়েছে দেশের সব শিল্প কলকারখানায়। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সাবেক পরিচালক জানান, রবিবার এলএনজি কার্গোবাহী একটি জাহাজ দেশে আসলে পরিস্থিতির উন্নতি হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে গ্যাসের চাপ কম থাকায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো যাচ্ছে না রড ও স্টিল রি রোলিং এর মতো ভারী শিল্প কারখানাগুলোতে।
উৎপাদন ব্যাহত হচ্ছে তৈরি পোশাক শিল্প খাতেও। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 320 থেকে 360 মিলিয়ন ঘনফুট। বিপরীতে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে এখন গ্যাস মিলছে 175 থেকে 220 মিলিয়ন ঘনফুট। 3-4 ঘন্টা সিএলডি 150 টাকা গ্যাস পাই, এগুলা দিয়ে কি আমরা চালানো সম্ভব? এই গ্যাস দিয়ে চলে না, আমরা অনেক কষ্ট করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে অতি শীঘ্রই যেমন এই লাইনটা যেমন চালু করে গ্যাসের যে ভোগান্তিটা আমরা পাচ্ছি, ভোগান্তি যেমন না হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জানান, রবিবার একটি এলএনজি কার্গোবাহী জাহাজ দেশে আসার কথা রয়েছে। সেটি এলে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে। সবচাইতে এই বিদ্যুৎ এবং গ্যাসের শর্টেজের জন্য বেশি সাফার করতেছে আমাদের ইন্ডাস্ট্রিগুলি, তার মধ্যে ভারী ইন্ডাস্ট্রি এবং আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলি আছে। তো সুতরাং অতি সত্বর যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেই ক্ষতির সম্মুখীন হবে সেটা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আশুলিয়ায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন খাতে দেখা দিয়েছে ভোগান্তি। অনেক শিল্প কারখানায় উৎপাদন সময়সূচি পরিবর্তন করা হয়েছে, আবার কোথাও বিকল্প জ্বালানি ব্যবহার করে চালু করা হয়েছে উৎপাদন। এদিকে তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন কমছে, ধীর হয়ে পড়েছে নগরী পরিবহন ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বহু কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। সময় মতো পণ্য সরবরাহ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। কালকে রাত্র সিরিয়াল দিছি, পাই নাই। আজকে সকালবেলা 7টার থেকে সেই যে পর্যন্ত বসে রয়েছি, গ্যাস পাচ্ছি না, ঠিকভাবে আমরা গ্যাস পাচ্ছি না, এবং কি বাসা বাড়িতেও গ্যাস নেই, লাইনে গ্যাস নেই। আজ 3 দিন ধরে একটু তাও সকালবেলা একটু থাকে আর সারাদিনে থাকে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও গ্যাস সংকটে সব ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। শাকিলা সিথি, ৭১। কক্সবাজারের সৈকতে অনুষ্ঠিত হলো বিশেষ ম্যারাথন। স্বাস্থ্য সুরক্ষা, যুব সমাজের মাদক মুক্তি এবং পর্যটনের উন্নয়নে এই আয়োজন করে ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা এবং জেলা প্রশাসন। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে এতে অংশ নেয় বহু প্রবীণ ও শিশুরাও। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজারে শনিবার ভোরের লাবণী পয়েন্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হয় বহু নারী, পুরুষ, শিশু। প্রতিযোগীরা বললেন, সাধারণ জয় পরাজয় নয়, প্রাণের সুরক্ষায় একসাথে একই ছন্দে দৌড় শুরু করছেন তারা। তারা মনে করেন এখানে একক জয়ের চেয়ে জীবনের জয় বেশি গুরুত্বপূর্ণ। দৌড় শুরু হয় লাবণী পয়েন্ট থেকে, পরে কবিতা চত্বর ঘুরে আবার ফিরে আসে শুরুর পয়েন্টে। অংশগ্রহণকারীরা বললেন, তাদের লক্ষ্য রোগমুক্ত শরীর এবং মাদককে না বলা। আপনাকে যদি আজীবন সুস্থ থাকতে হয়, আপনাকে দৌড়ানো দরকার। শুধু নিজে না, নিজের পরিবারকে দৌড়ানো খুব প্রয়োজন। আমরা যারা এখানে কাজ করি, আমাদের দৌড়ানোর এরকম কোনো ইভেন্ট হয় না। সো ইভেন্টের থ্রুতে অ্যাটলিস্ট মিনিমাম একটা এক্সারসাইজের একটা স্কোপ থাকে। রানাররা দীর্ঘ পথে কখনো হাঁপিয়ে গেছেন, গলা শুকিয়ে গেছে, ঘামে শরীর ভিজে গেছে। একটুখানি গলা ভিজিয়ে আবার ছুটে গেছেন লক্ষ্যে। মাদক এবং স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রতিযোগীরা পর্যটনে আগ্রহীদের কক্সবাজারে আসার আহ্বান জানান। আর কক্সবাজারের মানুষকে বলেন, পর্যটন শহরকে নির্মল, প্রাণবন্ত, নিরাপদ রাখতে। রোহিঙ্গা আসার পর থেকে আমরা অপহরণের শিকার হচ্ছি। মাদকের খবরে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক অপহরণ মুক্ত আমরা টেকনাফের জন্য দাবি নিয়ে আমরা সব ইভেন্টে আমরা অংশগ্রহণ করতেছি। মাদকের যে ভয়াবহতা, পাশাপাশি মানুষ যে বিপদগামী হচ্ছে, এই জায়গা থেকে উত্তরণের জন্য এই ম্যারাথন আমি মনে করি অনেকটা কার্যকরী ভূমিকা রাখবে। আয়োজকরা প্রতিযোগীদের সঙ্গে একাত্ম হয়ে বলেন, তারা এই আয়োজন নিয়মিত রাখবেন। আমাদের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশের 40,000 মানুষকে আমরা এই সম্পৃক্ত করা এই রানিং এর সাথে। কক্সবাজারে আমাদের এখন পর্যন্ত 550 প্লাস আমরা রেজিস্ট্রেশন আজকে পেয়েছি। আমরা এটা একটি 10 কিলোমিটারের ইভেন্ট। এখানে আমাদের 5 কিলোমিটার আছে এবং 10 কিলোমিটার, দুইটা ক্যাটাগরি হচ্ছে। 10 কিলোমিটার ক্যাটাগরিতে আমরা হচ্ছে যে স্পিডম্যান হান্টিংটা এখান থেকে 10 কিলোমিটার প্রজেক্ট থেকে আমরা ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে সিলেক্ট করছি। সব মিলিয়ে খুব ভোর থেকে 500-র বেশি মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয় পর্যটন নগরী। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।